আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 9টি প্রশ্নে, মান 1 করে 1 × 9 = 9। আর রাধারানীর সঙ্গে পথিকটি মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা। বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকেছে তা হলো ফরাসি। আবহমান কথাটির অর্থ চিরন্তন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল মাহেশে। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। মিসেস বুলের সম্পূর্ণ নাম সারা বুল। কাকে মৃত মণিয়ার মতো মনে হয়েছে? কামরাঙা লাল মেঘকে। আর্গাস কোথাকার জাদুঘর ছিলেন? চিলির। ধাতু হলো ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। সূর্য শব্দটি তৎসম শব্দ। 2 থেকে কম বেশি 15 শব্দ উত্তর দাও যে কোনো 8টি। রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার সঙ্গে। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কার ব্যথিত গন্ধের কথা বলা হচ্ছে? ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। গাছ থেকে খসে পড়া বট ফলের ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে। নেভে না তার যন্ত্রণা। কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? নেভে না তার যন্ত্রণা এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। আমরাও ভিখারি হইয়াছি উক্তিটি কার? আমরাও ভিখিরা হইয়াছি উক্তিটি রাধারানীর মায়ের। পাখি পড়ানো যন্ত্রটির নাম কি? অর্নিথন। কৃৎপ্রত্যয় কাকে বলে? কৃৎপ্রত্যয়ের অপর নাম কি? ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে তাকে কৃৎপ্রত্যয় বলে। কৃৎপ্রত্যয়ের অপর নাম হচ্ছে ক্রিয়া প্রত্যয়। তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্যে দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব শব্দ বলে। তিনি তাকে রাখা হচ্ছে কম বেশি 60টি শব্দ উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 3। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে। সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যা সামান্য অদলবদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণেই সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। হারায় না তার জীবন থেকে কুন্দফুলের হাসি। কুন্দফুলের হাসি বলতে কী বোঝানো হয়েছে? তা হারায় না কেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছেন। প্রকৃতি লালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে। সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্ন হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝাতে হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে। 4 থেকে কম বেশি 60টি শব্দ উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 3। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। কোন নোট? তারা কারা? নোটটি ভাঙায়নি কেন? রাধারানী গল্পাংশে রাধারানী আর তার মা পথিকের ফেলে দেওয়া নোটটি ভাঙালো না। নোট না ভাঙানোর কারণ? রাধারানী এবং তার মা পথিক রুক্মিণী কুমার রায়ের ফেলে দেওয়া নোটটি ভাঙায়নি তার কারণ এর আগে মালার দাম হিসাবে তিনি যে টাকা দিয়েছিলেন তাতেই তাদের প্রয়োজন মিটে গিয়েছিল। নোটটি তাদের প্রয়োজন ছিল না, বরং নোটটি নিলে তাদের অসততায় প্রতিষ্ঠিত হতো, তাই তারা নোটটি তুলে রাখে, কেননা তারা দরিদ্র হলেও লোভী নয়। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছে? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। আকাশ সাতটি দ্বারা কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। সূর্য ডুবে গেলেও যখন দিনের আলো ফিকে হয়ে আসে কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুল, ঘনিয়ে আসা রাতের অন্ধকার কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। 5 থেকে কম বেশি 60টি শব্দের উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 3।
ওই পাখি আমার চাই বক্তাকে কোন প্রসঙ্গে তার উক্তি। সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পের অন্তর্গত কর্ভাস অংশের আলোচ্য উক্তিটির বক্তা হলেন চিলিয়ান জাদুকর আর্গাস। আর্গাস পাখি নিয়ে ম্যাজিক দেখাতেন। তিনি খবরের কাগজে কর্ভাসের সংবাদ পড়ে মুগ্ধ হয়েছিলেন। তাই তিনি হোটেলে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু রাত হয়ে যাওয়ায় ভদ্রতাবশ শঙ্কু তাকে ঘরে ডেকে কাটান। কর্ভাস বিরক্ত হয়ে খাঁচা থেকে বেরিয়ে ঠোঁট দিয়ে আলো নিভিয়ে আবার খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে খাঁচার দরজা বন্ধ করে দেয়। আর্গাস সামান্য পাখির এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তাই তিনি যে কোনো প্রকারে কর্ভাসকে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে প্রশ্নটিত উক্তিটি করেছিলেন। আর্গাস কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন যে শঙ্কু এবং কর্ভাস কেউ তার প্রস্তাবে রাজি নন। তখন তিনি শঙ্কুকে লোভ দেখিয়ে কর্ভাসকে নিতে চান, কিন্তু তাতে কোনো রকম ইচ্ছা প্রকাশ করেননি। তাই তার প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি পরের দিন দুপুরে অনুপস্থিতিতে সুযোগে রুম বয়দের সুযোগ নিয়ে কর্ভাসকে চুরি করেছিলেন। নেক্সট, অনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অনিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? পাখিদের বুদ্ধি বেশ আশ্চর্য। কিছু পরিচয় পেয়ে প্রফেসর শঙ্কু মনে হয়েছিল এমন একটা যন্ত্র তৈরির কথা যা দিয়ে পাখির সহজাত বুদ্ধির বাইরে তাকে নতুন জিনিস শেখানো যাবে, কিংবা মানুষের জ্ঞান বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যাবে। এই লক্ষ্যে তিনি একটি পাখি পড়ানোর যন্ত্র নির্মাণে উদ্যোগী হন। অত্যন্ত সহজভাবে এই যন্ত্র নির্মাণ হয়। তার দুটি অংশের একটি হবে খাঁচার মতো, যার মধ্যে পাখি থাকবে, আর তার সঙ্গে দ্বিতীয় অংশের বৈদ্যুতিক যোগ থাকবে। দ্বিতীয় অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। কম বেশি 150 শব্দ উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 5। রাধারানী বিবাহ দিতে পারিল না। রাধারানীর পরিচয় দাও, কে কেন বিবাহ দিতে পারেনি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানীর রচনাংশে রাধারানী ছিল একটি মেয়ে যার বয়স 11 বছরও পূর্ণ হয়নি। বড়লোকের মেয়ে হলেও তাদের অবস্থা ভালো ছিল না। সর্বোপরি রাধারানীর বাবাও বেঁচে ছিল। বিবাহ না দিতে পারার কারণ, রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারেনি। এককালে অবস্থাপন্ন হলেও রাধারানীর পরিবার ক্রমশ নিঃস্ব হয়ে পড়েছিল। একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তির অধিকার নিয়ে রাধারানীর মা মোকদ্দমা হয় এবং হাইকোর্টে তিনি হেরে যান। তার ফলে তাদের বাস্তুভিটে থেকে উচ্ছেদ করা হয় এবং 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। নগদ যেটুকু ছিল যেটুকু খরচও আশীলাত অর্থাৎ ক্ষতিপূরণ দিতে চলে যায়। রাধারানীর মা অলংকার ইত্যাদি বিক্রি করে প্রিভি কাউন্সিলে আপিল করে, কিন্তু সর্বস্ব হারিয়ে তাদের খাবার জোগাড়ের অবস্থা থাকে না। রাধারানীর বিধবা মা একটি কুটিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রমের দ্বারা দিন কাটাতে থাকে, কিন্তু সেই তীব্র দারিদ্র্যের কারণে রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারেন না। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি তাহা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছে? আলো জ্বালার পরের ঘটনার উল্লেখ করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালা যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় এবং বাড়ির বিগ্রহকে পড়ানোর জন্য মালাটি কিনে নিতে চান। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা যাতে হাতে নিয়ে রাধারানী বেশ বড় লাগে টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে, কিন্তু রাধারানী তাই সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত থেকে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জ্বেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাদের চকমকি ঠুকে আগুন জ্বালায় এবং দেখে যে তার অনুমান ঠিক। মালার মূল্য হিসাবে তাকে টাকা দেওয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু দেখে যে সেই ব্যক্তি চলে গিয়েছে। মায়ের কাছে রাধারানী তার কি করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলে যে দাতা ব্যক্তি তাকে দুঃখ শুনে দান করে গেছে, তাই তারা সেটা গ্রহণ করবে। সায়দায়ী কম বেশি 150 শব্দ উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 5। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে? কেন কিছুই ফুরোয় না? না ফুরোয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আহ্বান কবিতায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য মানুষের যে চিরকালীন আকাঙ্ক্ষা তা না ফুরোনোর কথা এখানে বলা হয়েছে। মানুষের গ্রাম্য সভ্যতার পতন। অনেক বছর আগে মানুষ যখন গ্রাম বাংলা এসেছিল এবং ঘর বেঁধেছিল, তখন তার সেই চেষ্টার সঙ্গে যুক্ত ছিল গভীর ভালোবাসা। এদেশের মাটি বাতাসের সঙ্গে তা অনুভব করেছিল সে, কিন্তু পরবর্তীকালে মানুষ ক্রমশ শহরমুখী হয়েছে। নগর সভ্যতার সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্যকে আকৃষ্ট করেছে। সহজ জীবনে মানুষ সমৃদ্ধ পেলেও শান্তি পায়নি, বরং যন্ত্রণা সভ্যতার ক্রমাগত চাপে সে ক্লান্ত হয়ে পড়ে। তার আশ্রয় হয়ে ওঠে বাংলার প্রকৃতি, আর সেই প্রকৃতির ছন্দে কাঁথা জীবন। সে যেন যখনই সুযোগ পায় আবার ফিরে আসে এই প্রকৃতিলালিত জীবনে। তার আশার পটভূমি তৈরি করে রাখে উঠোনের লাউ মাথা, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট ফুল। পুরনো জীবনের চেনা ছন্দে ফিরে আসার পরিপ্রেক্ষিতেই কবির মনে হয়েছে কোনো কিছু শেষ হয়ে যায় না। বাগানের কুন্দফুলের হাসি থেকে শুরু করে সূর্য ওঠা, ধীরে ধীরে ছায়া নামা, সন্ধ্যাবেলা, নদীর বাতাসের বয়ে চলা, কিছুই শেষ হয় না। যেমন শেষ হয় না সেই প্রকৃতির কাছে ফিরে আসার জন্য মানুষের আকুলতা।
নেক্সট, পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কি? ওখানে কোন কন্যার কথা বলা হয়েছে? কবির এরূপ ভাবনার কারণ কি? বাংলার সন্ধ্যার আকাশে কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি বলে কবির মনে হয়। আকাশ সাথী দ্বারা কবিতায় কবি ঘাসের ওপর বসে পল্লী বাংলার দিন ও রাত্রি সন্ধিকণের সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পর যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়েই নেমে আসে অন্ধকার। কবির কল্পনায় এই কন্যা আসলে বাংলার সন্ধ্যা প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, তাই আর কেউ এই কন্যাকে দেখেনি। 8-এর দাগে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান 4। প্রথম, ভাবার্থ লেখো। দেখে নাও, মানুষ দেশে বিদেশে ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজতে চায়, কিন্তু ঘরের পাশে সৌন্দর্য তার অদেখা থেকে যায়। সারাংশ লেখো। দেখে নাও, সৃষ্টির শুরুতে অসহায় মানুষ বেঁচে থাকার তাগিদেই সমাজবদ্ধ হয়েছিল। তখন সে সকলকে নিয়ে বাঁচত। সত্য ও সুন্দরে তার আস্থা ছিল। স্নেহ ভালোবাসায় আনন্দময় জীবনের স্বাদ সে পেয়েছিল। কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ভেদ বুদ্ধি তৈরি হয়। আত্মকেন্দ্রিক জীবনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। ভাবার্থ লেখো। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি যা না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চেতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোহ না যদি জুটে নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিতে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি খার। উত্তর লিখবে, যাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তি একান্ত অভাব তারাই ঈশ্বরের কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা জানায়, কিন্তু এই পরনির্ভরশীলতা জীবনের প্রকৃত ধর্ম নয়। স্থির আত্মবিশ্বাস আর দুর্জয় আত্মশক্তি দিয়ে জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিও। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।